তো নমস্কার বন্ধুরা, বাংলার পাঠশালা চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এখনও অবধি মাধ্যমিক ইতিহাসের সিরিজেই চলছি। আজকের আমাদের অধ্যায় হলো অধ্যায় নাম্বার 4.1। তো অধ্যায়ের আমাদের টপিক হলো 1857 বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি। 1857 যে মহাবিদ্রোহটি হয়েছিল, 1857-তে আমরা জানি কী বিদ্রোহ হয়েছে, মহাবিদ্রোহ। সেই বিদ্রোহের চরিত্র সম্পর্কে এবং সেই বিদ্রোহের প্রকৃত সম্পর্কে আমরা আলোচনা করব। রিভোল্ট অফ 1857, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নেচার। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমরা যেখান থেকে শুরু করব 1857 এই বিদ্রোহটি। তো প্রথমত আমরা জেনে নিই যে 1857 বিদ্রোহটা কী ছিল। তো 1857 বিদ্রোহকে সাধারণত মহাবিদ্রোহ বলা হয়। আচ্ছা, এবার এই 1857 বিদ্রোহকে মহাবিদ্রোহ বলার কারণটা কি? প্রশ্ন আসতেই পারে। মহাবিদ্রোহ বলার কারণটা হলো এটাই যে এই বিদ্রোহটা সারা দেশ জুড়ে হয়েছিল। সারা দেশ জুড়ে মানে কি? সারা দেশ জুড়ে মানে আমাদের ভারতেরই প্রায় 8টা জায়গায় এই বিদ্রোহটি হয়েছিল। আচ্ছা, তো আমরা আগে পড়ব যে যেখান থেকে এই বিদ্রোহটির সূত্রপাত, তো সেটা শুরু করা যায়। তো বিদ্রোহের সূত্রপাত হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ থেকে। আচ্ছা, সিপাহী বিদ্রোহ কোথায় কীভাবে শুরু হয়েছিল আমরা সেই সম্পর্কে এবার এখানে বিস্তারিত পড়ব। তো সিপাহী বিদ্রোহ মূলত শুরু হয়েছিল 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসে। কোথায় হয়েছিল? ব্যারাকপুরে। ব্যারাকপুর আমার বাড়ির একদমই পাশেই, আমার 2 স্টেশন পরেই। আচ্ছা, তো আমার বাড়ির পাশে একটা এত বড় ঘটনা ঘটে গিয়েছে আর আমি এটা পড়াবো না, এটা হতে পারে? তো যাই হোক। আচ্ছা, তো সেই সময় তৎকালীন ভারত সচিব ছিলেন আর্ল স্ট্যানলি। নামটা আমি লিখি, আর্ল স্ট্যানলি। তো আর্ল স্ট্যানলি তার একটি প্রতিবেদনে প্রথম এই সিপাহী বিদ্রোহকে সিপাহী মিউটিনি বলে উল্লেখ করে। বানানটা আমি লিখে দিই, সিপাহী, ACPOY। সিপাহী মিউটিনি বলে উল্লেখ করে। তাহলে সিপাহী মিউটিনি বলে কে প্রথম উল্লেখ করে? আর্ল স্ট্যানলি। কোথায় উল্লেখ করে? তার একটি প্রতিবেদনে। কি? সিপাহী মিউটিনি। আচ্ছা, তো তিনি ছাড়াও আরও অন্যান্য অনেকে আছেন, যেমন চার্লস রেক, কে রবার্ট, জন সিলি, টেলর। এই ধরনের পাশ্চাত্য ঐতিহাসিকদের পাশাপাশি, এরা তো পাশ্চাত্য ঐতিহাসিক ছিলেন, এর পাশাপাশি সৈয়দ আহমেদ খান, দুর্গাদাস ব্যানার্জি, কিশোরচাঁদ মিত্র, হরিশ মুখার্জি, এই ধরনের ভারতীয়রাও এই মতকে কিন্তু সমর্থন করেন। অর্থাৎ কোন মতকে? না, আর্ল স্ট্যানলির যে সিপাহী মিউটিনি বলার এই কথাটাকে সমর্থন করেন। তো এক্ষেত্রে আর কি কি যুক্তি ছিল? এক্ষেত্রে যুক্তি ছিল যেমন সিপাহীদের অসন্তোষের কারণে ফলেই নাকি এই বিদ্রোহের সূচনা হয়। আর কি কি বলা হয়েছে? আচ্ছা, আরেকটা বলা হয়েছে যে 1857 10ই মে মিরাট সেনাবাহিনীতে, তাহলে তারিখটা কত? 1857 10ই মে। আচ্ছা, 1857 10ই মে মিরাটের সেনাবাহিনীতে প্রকৃতপক্ষে একটি বিদ্রোহের সূচনা করা হয়। আচ্ছা, তো এই বিদ্রোহের মূল কারা ছিল? একটা বড় অংশই কারা ছিল? তাহলে কি বিদ্রোহ? সিপাহী বিদ্রোহ। তাহলে বড় অবশ্যই কারা হবে? মূল সিপাহীরাই ছিল। আচ্ছা, তো এই বিদ্রোহের প্রধান নেতৃত্বে বেসামরিক ব্যক্তিত্ব থাকলেও তারা সিপাহীদের দ্বারাই কিন্তু সমর্থিত ছিল। যতই বেসামরিক ব্যক্তিত্ব থাক, মূল কিন্তু সিপাহীদের দ্বারাই তারা সমর্থিত ছিল। আচ্ছা, তো বিভিন্ন সেনা ছাউনি থেকে বিদ্রোহের আগুন জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিল এই সিপাহীরাই। বিদ্রোহের সূচনায় অংশগ্রহণের নেতৃত্বে যেহেতু সিপাহীদের প্রধান ভূমিকা ছিল, তাই বিদ্রোহ শেষে তাদেরই কিন্তু সবথেকে বেশি শাস্তি ভোগও করতে হয়। তো ভাই, এটাই তো নিয়ম। যেমন
সাপোজ ধরো তোমার একটা বিজনেস, তো ধরো একটা পার্টনারশিপ বিজনেস, তো পার্টনারশিপ বিজনেসে তুমি 60% লগ্নি করেছো, আর তোমার পার্টনার ধরো 40% লগ্নি করেছে, ঠিক আছে? তো প্রফিটের বেলাও তুমি 60%-এর ভাগেরই পাবে, যা প্রফিট হবে তার 60% তুমিই পাবে, লাভের লাভ। আবার তোমার যে পার্টনার সেও যেমন 40% দিয়েছে, সেও লাভের 40% পাবে। আবার যদি তোমরা লসে যাও, তুমিও যেমন যখন 60, ওখানে 60%ই করতে হবে। এইখানেও তোমাকে আবার ও লসের ক্ষেত্রে ও কম পাবে, কারণ ও দিয়েছে কম। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, বোঝা গেল এটুকু? আচ্ছা, এরপরে আসি হচ্ছে জাতীয় বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কি জিনিস। আচ্ছা, তো বেশ কিছু জনের নাম নেব, যেমন আলেকজান্ডার ডাফ, কে এম পানিক্কর, জন কে। এই ধরনের মানুষেরা 1857 খ্রিস্টাব্দে যে এই বিদ্রোহটি হয়েছিল, একে জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের লক্ষ্য করে একে জাতীয় বিদ্রোহ বা গণবিদ্রোহ বলে উল্লেখ করেছেন। বোঝা গেল? আচ্ছা, তো আমাদের বিপ্লবী বীর সাভারকর তার দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এই গ্রন্থে তিনি 1857-এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তাহলে তিনি কী বলে উল্লেখ করেছেন একবার লিখে দিই। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। আচ্ছা, যদি কারোর কাছে বই না থেকে থাকে, আমি যা যা বলছি সেগুলো তোমরা নোট করতে পারো, বা আমার এই পিপিটিতে যেগুলো লেখা আছে তুমি সেগুলোও নোট করতে পারো। তবে হ্যাঁ, আমার লেকচার শুনে হুবহু কপি করো না, মাথার ওপর দিয়ে যাবে। বোঝা গেল? তা কী বললাম না, বীর সাভারকর কী বললেন, দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বইতে বা এই গ্রন্থে তিনি কী লিখলেন, যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে এটাকে বলেছেন এই বইতে। তো এর ফলে কি হলো, আচ্ছা তো বলেছেন। আচ্ছা, এই বিদ্রোহটার এবার আর একটু বিস্তারিত যাই। আচ্ছা, এই বিদ্রোহটা আগেকার যে অন্যান্য কৃষক বিদ্রোহ ছিল, সেই বিদ্রোহের তুলনায় এই বিদ্রোহটি ব্যাপকতা এবং গণসমর্থন ছিল প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই বিদ্রোহের কথা আমরা পড়তে পারি। এই বিদ্রোহটি পূর্ব বিহার থেকে শুরু করে পশ্চিম পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত ছিল, এতটা অঞ্চল জুড়ে পুরো বিস্তৃত ছিল। আচ্ছা, তো হিন্দু মুসলিম সহ সকল মানুষই এই বিদ্রোহে অংশগ্রহণ করেন। তারা কিন্তু তাদের ধর্ম দেখে কখনোই আসেননি, তারা একজোট হয়ে এই যুদ্ধে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এসেছিলেন। এই যুদ্ধটি প্রথমে কিন্তু ধর্মীয় ভাবাবেগ দ্বারাই শুরু হয়েছিল, কিন্তু শুরু হলেও পরবর্তীকালে এই বিদ্রোহ জাতীয় বিদ্রোহের রূপ পরিগ্রহণ করে। কেন জাতীয় বিদ্রোহ? কারণ আমরা জানি এটি প্রায় সারা ভারত জুড়ে হয়েছে। এটি পূর্ব বিহার থেকে শুরু করে পশ্চিম পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত ছিল। আচ্ছা, আর কি? আচ্ছা, আর একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। আচ্ছা, তো এবার আমরা জেনে নিই যে দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন কিন্তু শেষ মুঘল সম্রাট, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি, নানা সাহেব, এনারা ছিলেন দেশপ্রেমিক, এবং এদের মতন আরও অনেক দেশপ্রেমিক ছিলেন যারা এই বিদ্রোহটিকে তাদের নিজ নিজ অঞ্চলে নেতৃত্ব দিয়েছিলেন। বোঝা গেল? তো পরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, পরের স্লাইডে হচ্ছে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। কি কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল, এবার আমরা একটু এই সম্পর্কে পড়ে নিই। আচ্ছা, তো 1857-এর যে বিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহের বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং তথ্যগুলোকে বিশ্লেষণ করে আমাদের ডক্টর রমেশচন্দ্র মজুমদার দ্য সিপাই মিউটনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 এই গ্রন্থে তিনি এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে মনে করেন।
আবার এই মতকে আমাদের অনেক ভারতীয়রা সমর্থন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রজনীপাম দত্ত, তালমিজ খালদুন, এই ধরনের মানুষেরা। আচ্ছা, তো এক্ষেত্রে আচ্ছা তিনি তো এটাকে একটি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। তা কী কারণে বলেছেন সেটাও নিশ্চয়ই বলেছে, চলো আমরা শুনে নিই। আচ্ছা, তো এবার তিনি বলার কারণ হচ্ছে, আচ্ছা এই নানা সাহেব, কুনওয়ার সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই এরা কিন্তু সামন্ত শ্রেণীর মানুষ ছিলেন। আর এই সামন্ত শ্রেণীর মানুষেরাই কিন্তু এই বিদ্রোহের নেতা ছিলেন। সুতরাং এটা দেখে কিন্তু তারা একটা আন্দাজ করেছিলেন যে এটা ছিল সামন্ত শ্রেণীদের বিদ্রোহ। বোঝা গেল? আচ্ছা, আর কিসে? আচ্ছা, তো কোম্পানি শাসন ব্যবস্থায় সামন্ত শ্রেণীর মানুষ কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই হয়তো ভেবেছে যে তারা হয়তো মানে সামন্ত শ্রেণীর মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েই হয়তো এই পথে এসছেন, তারাই এটাকে একটা বিদ্রোহের নাম দিয়ে করছেন। তো এই কারণেই তারা কিন্তু ভেবেছিল। আচ্ছা, আর কি ভেবেছিল? আচ্ছা, তো এই বিদ্রোহটা কিন্তু জাতীয়তাবাদের তেমন প্রসার হয়নি। যে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েও বা কেউ এই বিদ্রোহে যোগদান করেছেন সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই না। ঠিক আছে? আচ্ছা, তো এত কিছু কারণে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের কাছে এই বিদ্রোহটা ছিল একটা অভিজাত এবং সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ। বোঝা গেল? তো তিনি এটা আর কি বলেছেন, এটা আর কি তার পার্সোনাল ওপিনিয়ন। এটার সাথে অনেকেই এগ্রিও করেন। বাকিটা তোমাদের ওপর, তোমরা অবশ্যই জানাবে তোমরাও এই ঘটনাটা শোনার পর তোমাদের কি মনে হয়, এই ঘটনাটি কাদের ঘটনা, বা এই বিদ্রোহটি কাদের বিদ্রোহ। এই বিদ্রোহটিকে তোমরা কি মনে করো যে আদৌ এই বিদ্রোহটা হলো সামন্তদের বিদ্রোহ? ঠিক আছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আচ্ছা, তো আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এই যে ঘটনার প্রতিক্রিয়া, এই ঘটনা সম্পর্কে আমরা কিছু মূল্যায়ন করব। বোঝা গেল? এই 1857-এর যে ঘটনাটা, এটাকে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয়। তোমরা ভাববে না যে এই জিনিসটা খুব ছোটোখাটো একটা জিনিস। বোঝা গেল? তো বিভিন্ন যুক্তি, তথ্য, বিচার বিশ্লেষণ করে বলা যায় যে 1857-এর বিদ্রোহে কোনো একটি নিছক সাধারণ বিদ্রোহ কিন্তু এটা ছিল না। বোঝা গেল? এটা কিন্তু নিছক সাধারণ বিদ্রোহ ছিল না, খুব ইম্পর্টেন্ট। ভারতের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করে একে নিঃসন্দেহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলা যায়। কে বলেছিলেন এই কথাটি? কমেন্টে অবশ্যই জানাও, আগের স্লাইডে আমরা পড়েছি। আচ্ছা, কারণ এই বিদ্রোহ চলাকালীন ভারতবর্ষে হিন্দু মুসলিম সহ জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, যেটা কিন্তু ছিল বেশ চোখে দেখার মতন। ঠিক আছে? তো অনেক অধ্যাপক আছেন, তারা সাধারণ মানুষের অংশটিকে দিকেও, মানে সাধারণ মানুষের যে অংশটি সেটিও তুলে ধরেছেন আর কি। যেমন আমি বলি রণজিৎ গুহ, গৌতম ভদ্র, হরপ্রসাদ চট্টোপাধ্যায় প্রভৃতি মানুষরা। ঠিক আছে? তো এই একটা ছিল ওভারঅল একটা মূল্যায়ন। আচ্ছা, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি আছে? বিদ্রোহে হিন্দু মুসলিম সম্পর্ক। আচ্ছা, তো এই যে এত বড় একটা বিদ্রোহ হলো, মহাবিদ্রোহ যাকে আমরা বলি, তাই তো? তো এই বিদ্রোহে হিন্দু এবং মুসলিমের সম্পর্কটা কেমন ছিল আমরা একটু জেনে নিই। আচ্ছা, তো অনেক লেখকের চোখে এই বিদ্রোহটা কিন্তু মানে বা 1857-এর যে মহাবিদ্রোহটা কিন্তু একটা ধর্মান্ধতার প্রকট হয়ে উঠেছিল। আচ্ছা, আচ্ছা, এবার আমরা মূলত যেটা দেখব যে বিদ্রোহের হিন্দু মুসলিম সম্পর্ক। আচ্ছা, বিদ্রোহের সময় হিন্দু মুসলিম উভয়ের মানুষই কিন্তু এই মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা বলে মেনে নিয়েছিলেন। প্রত্যেকে তারা মেনে নিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা বলে। বোঝা গেল? আচ্ছা, যে সমস্ত অঞ্চল, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে সমস্ত অঞ্চলে কোম্পানি শাসন ছিল সেই সমস্ত অঞ্চলে দ্বিতীয় বাহাদুর শাহ কী করলেন, কুরবানি হিসাবে গো হত্যাকে কিন্তু সেই অঞ্চলে নিষিদ্ধ করে দিয়েছিলেন। আচ্ছা, এটার পেছনে নিষিদ্ধ হওয়ার কী কারণ? যে হিন্দু মুসলিমের এই জোট হওয়া, হিন্দু মুসলিমের একগ্রতা, যাতে হিন্দু এবং মুসলিম ভাই ভাই হিসাবে থাকে। এবং আমরা জানি যে দ্বিতীয় বাহাদুর শাহকে কী বলা হয়? হিন্দু মুসলিমের ঐক্যের প্রতীক বলা হয়, আমরা এটা পড়েছি, তাই তো? তো
এছাড়াও যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাই আর তাতিয়া টোপি দিল্লিতে, এছাড়াও তোমাদের বেরেলির দিকে খান বাহাদুর, গোরখপুরে মোহাম্মদ হাসান, অযোধ্যায় বেগম হজরত। তো বেগম হজরত সম্পর্কেও আমরা এবার পড়বো। আচ্ছা, আমরা এরপরে স্লাইডে ঝাঁসি রানী সম্পর্কেও পড়বো। তো তারা কিন্তু মন প্রাণে চেয়েছিল যাতে ইংরেজরা চলে যায়। আবার এটা নিয়েও আমরা পরের স্লাইডে একটা জিনিস আলোচনা করছি। চলো তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে মহিলাদের ভূমিকা। তো এই মহাবিদ্রোহে মহিলাদের ভূমিকা কী ছিল? আচ্ছা, মহিলা বলতে এখানে মূলত কিন্তু আমরা দুজন মহিলার কথাই পেয়ে থাকি, তাই জন্য আমি এখানে স্পষ্ট লিখে দিয়েছি। একটা মহিলা হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তিনি ঝাঁসির রানী ছিলেন, ঠিক আছে। তিনি লক্ষ্মীবাই, তিনি কোথাকার রানী ছিলেন? ঝাঁসির রানী ছিলেন। আরেকটা হচ্ছে অযোধ্যার বেগম হজরত মহল, তো তিনি কোথাকার বেগম ছিলেন? অযোধ্যার বেগম ছিলেন। আচ্ছা, তো মধ্য ভারতের এবং বুন্দেলখন্দের অঞ্চলে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তো এর মধ্যে স্যার হিউ রোজ নামে একজন মানুষ আছেন, তিনি বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছেন কাকে? রানী লক্ষ্মীবাইকে। তো শেষ পর্যন্ত 1858 সালে, সালটা লিখি অবশ্যই দরকার, 1858 সালের 18ই জুন, 1858-18ই জুন কী হয়? এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রেই তার প্রাণ বিসর্জন দিলেন। তো রানী মারা যাওয়ার পরও তার যুদ্ধের দৃশ্য নিয়ে বেশ কিছু চিত্র গড়ে ওঠে পরবর্তীকালে, বিভিন্ন যারা চিত্রশিল্পী আছেন তারা এঁকেছেন, এবং বেশ কিছু মানুষ আছেন যারা লেখালেখি করতেন আর কি, তারাও এনাকে নিয়ে বহু তার বীরত্বের কথা লিখেছেন আর কি। বেশ ভালো কিছু এনার সম্পর্কে লেখাই আছে। আচ্ছা, তো এবার অযোধ্যার যে বেগম হজরত মহল, লখনৌতে তিনি তার নাবালক পুত্রের অভিভাবক হিসাবে অযোধ্যার প্রশাসন নিজের হাতে কিন্তু তিনি তুলে নিয়েছিলেন। আচ্ছা, তার যখন পুত্র ছিলেন, তার পুত্র নাবালক ছিলেন মেনলি, বোঝা গেল? তো তা যেহেতু নাবালক, তো নাবালক পুত্র আর কিভাবে রাজ্য শাসন করবেন, তাই না? তো তাই জন্য কি করেছিলেন, তিনি তার পুত্রের হয়ে রাজ্য শাসন করতেন। তো এবং তিনি এই মহাবিদ্রোহের সময় কি করলেন, নানা সাহেব এবং অন্যান্য যারা ভারতীয় নেতা ছিলেন, ভারতীয় নেতা বলতে যে সকল নেতা সেই সময় মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাদের সাথে তিনি কিন্তু গোপনে যোগাযোগ করেছেন। তো লখনৌয়ের পতনের পর 15,000 সহযোদ্ধাকে নিয়ে ব্রিটিশ বিরোধী প্রতিরোধ চালিয়ে যান। 1857 এই যে মহাবিদ্রোহ ছিল, এইখানে কিন্তু আরও অনেক মহিলার নাম পাওয়া যায় ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, তো যারা আর কি অংশ নিয়েছিল। তো বোঝা গেল। তা আমরা পরের স্লাইডে চলে যাই। আমাদের পরের পয়েন্ট কি? আমাদের পড়ার পয়েন্ট বিষয় হলো শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। আচ্ছা, তো এই যে একটা মহাবিদ্রোহ হলো, তার বিরুদ্ধে তো আমাদের বাঙালিদের কিছু বক্তব্য আছে। আচ্ছা, তাদের কি কি বক্তব্য আছে আমরা পড়ে নিই। তো প্রথমে হচ্ছে তাদের বেশ কিছু অসহযোগিতার কারণ ছিল, তারা সত্যি বলতে তারা সহযোগিতা করেননি। কি কি কারণ ছিল? আচ্ছা আচ্ছা যারা আমাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি ছিলেন সেই সময়, তো তারা ইংরেজ শাসনকে কিন্তু মঙ্গলজনক বলেই মনে করতেন। তারা ভাবতো যে ইংরেজের শাসনটা বেশ আমাদের জন্য খুব ভালো, মঙ্গলজনক। তো ব্রিটিশ শাসনের অবসান কিন্তু তারা কোনোদিনই চাননি, যে তারা ব্রিটিশ শাসনের অবসান হোক তারা চাননি, বরং উল্টে চেয়েছিল যে যাতে বিদ্রোহীরা হেরে যাক। ঠিক আছে? তো এই যে বিদ্রোহীরা যে ইংরেজ শাসনকে যে উৎখাত করতে পারবে কিনা এই বিষয়েও কিন্তু আমাদের যারা মহান ভারতীয়রা ছিলেন আর কি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি, তাদের সন্দেহ ছিল। আচ্ছা, তো সমকালীন যারা শিক্ষিত বাঙালি সমাজ ছিল তারা কিন্তু মধ্যযুগীয় সামন্ত ব্যবস্থা বা সামন্ততান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চাইছে। তাই মধ্যবিত্ত শ্রেণীদের মানে তারা ভেবেছেন যে হয়তো এই যে যারা নেতারা আছেন তারা তো সবাই সামন্ত পরিবারের মানে সামন্ত ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তো তারা ভেবেছে হয়তো এই যুদ্ধটা যদি ব্রিটিশরা কোনোভাবে হেরে যায় তারপরে কিন্তু ভারতে আবার সেই পুনর সামন্ত প্রথা লাগু হবে। তো সেই জন্য কিন্তু
তারা কেউই সমর্থন করেনি। ঠিক আছে। আচ্ছা, মধ্যবিত্ত শ্রেণী বিদ্রোহীদের সমর্থন করে তারা কখনোই কিন্তু ইংরেজ শাসকদের বিরাগ ভোজন হতে চায়নি। মানে তারা ইংরেজদের চোখে কিন্তু কখনোই খারাপ হতে চায়নি যে এই মধ্যবিত্ত শ্রেণী বিদ্রোহীদের তারা করে। তো বোঝা গেল। আচ্ছা, তো 1857-তে মেট্রোপলিটনে একটা সভার আয়োজন করে, এবং কেন এই সভাটির আয়োজন করা হয় কলকাতার মেট্রোপলিটনে, না এখানে বিদ্রোহীদের তীব্র যাতে নিন্দা করা যায়। আচ্ছা, এই সভায় বেশ বড় বড় মানুষেরা উপস্থিত ছিলেন, যেমন কয়েকটা আমি নাম বলি, যেমন কালীপ্রসন্ন সিংহ, কমলকৃষ্ণ বাহাদুর, হরচন্দ্র ঘোষ। ঠিক আছে। আচ্ছা, আরও বেশ কিছু বাঙালিদের আমি নাম বলবো, যেমন হচ্ছে তারা সেই সব বাঙালিরা মনে করতেন যে ব্রিটিশদের উচিত এই বিদ্রোহকে কঠোর হাতে দমন করা। তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা ছিলেন: অক্ষয় কুমার দত্ত, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রাজনারায়ণ বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ধরনের মানুষরা। আচ্ছা, আরেকটা ঘটনাও শোনা যায়, আমি বলে দিই। তো জমিদার রাধাকান্ত দেব তিনি যে বিদ্রোহীদের যে ব্যর্থতায়, মানে বিদ্রোহীরা যে পরাজিত হয়েছিল, এই সুবাদে, মানে তাদের ক্ষেত্রে এই সুবাদে, মানে তাদের ব্যর্থতায় তিনি আর কি স্পষ্ট কথায় আনন্দিত হয়ে ইংরেজ সাহেবকে নিয়ে এক ভোজ সভার আয়োজন করে। মানে যে ওরা আর কি উনি আর কি একটা ভোগ সভার আয়োজন করেছিলেন। বোঝা গেল? আচ্ছা, তো আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, তো এই বিদ্রোহের অবসান কিভাবে হলো? তো এই বিদ্রোহের অবসান কিভাবে হলো? হ্যাঁ, তো 1857 সালে কি হলো? সম্রাট বাহাদুর শাহ আত্মসমর্পণ করলেন। কেন এবার আত্মসমর্পণ করলেন আর কি? স্বাভাবিক ব্যাপার, প্রশ্ন আসতেই পারে যে তিনি তো মুঘল সম্রাট ছিলেন, তিনি বয়স্ক হয়ে গেছিল, তখন পুরো বৃদ্ধ হয়ে গেছিল। মানে তখন আর কি জোর করে ওনাকে আর কি, যেহেতু উনি একটা সর্বভারতীয় সম্রাট আর কি, সারা দেশের আর কি, যেহেতু একটা ওনার ফেস ভ্যালুটাই আলাদা ছিল, ওনাকে কি করলো সবাই মিলে সামনে ফেস ভ্যালু হিসাবে দাঁড় করিয়ে দিল। ওনার ফেস দেখে সবাই যে আমরা এনার নেতৃত্বে যুদ্ধ করছি। আলটিমেট কি করলো, বয়স্ক মানুষ, এনার ঘাড়ে যখন চাপ আসলো, ইনি বাধ্য হয়ে আত্মসমর্পণ করে দিল। সিরিয়াসলি বাধ্য হয়েছিল। আচ্ছা, এরপরে কি হলো? 1858-এর মাঝামাঝি বিদ্রোহ কার্যত ব্যর্থ হতে শুরু করে। এবার সবে তো দিল্লিতে মাথাটা ধরলো, তো এবার বাকিটাও ডিঅ্যাক্টিভেট হওয়া শুরু করে দিল। অবশেষে কি হলো? 1859-এর 8ই জুলাই আনুষ্ঠানিকভাবে একটা শান্তি ঘোষণা হলো, যে ফাইনালি বন্ধ হয়ে গেল। আচ্ছা, এরপরে কি হলো? 1858-এর মে মাসে লখনৌয়েরও পতন হয়ে গেল, ব্যাস। আর অযোধ্যা ছিল কিন্তু এই বিদ্রোহের সব থেকে দুর্জয় ঘাঁটি। ঠিক আছে। তো এই যে এত কিছু দেখার পর প্রায় 1.5 লক্ষ লোক মারা গেলেন এই যুদ্ধে, যার মধ্যে কিন্তু 1 লক্ষ সাধারণ মানুষ ছিলেন। সব থেকে বড় কথা, মানে সামন্তরা কতটা মরেছে খুবই অল্প পরিমাণে, সব থেকে বেশি কথা হচ্ছে সাধারণ মানুষেরা মারা গেছেন। এবং যে কোনো যুদ্ধে সাধারণ মানুষই কিন্তু ম্যাক্সিমাম সাধারণ মানুষই মারা যান। আচ্ছা, তো আরেকটা আমি ছোট্ট কথা বলি, একটা খুব হার্ট টাচিং একটা কথা, আমার খুব হার্ট টাচিং লেগেছে বিষয়টি। তো মির্জা গালিব তিনি লিখেছেন যে চোখের সামনে দেখছি রক্তের নদী বয়ে চলেছে। তো তিনি কতটা মন থেকে লিখেছেন আর কি বোঝাই যাচ্ছে, তোমরা রিয়েলাইজ করতে পারবে। আচ্ছা, তো অন্যদিকে ব্রিটিশ কবি আলফ্রেড টেনসন, তো তিনি ব্রিটিশ সাফল্যে আত্মহারা হয়ে ব্রিটিশ শক্তির বন্দনা করেছেন, তিনি জয় জয়কার করেছেন তাদের। তো এসবই আর কি। আমরা পরের স্লাইডে চলে যাই, মেবি আজকে লাস্ট স্লাইড। মহারানীর ঘোষণাপত্র। আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার জন্য তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কি হলো, এই যে 1857-এর বিদ্রোহ, ব্রিটিশ কর্তৃপক্ষ তারা বুঝতে পারলো যে এই কোম্পানির মতন একটা যে বাণিজ্যিক সংস্থা, তাদের হাতে কিন্তু অন্তত শাসনভার বহাল রাখাটা ঠিক হবে না। মানে কোম্পানিরা গেছো ভাই, তোমরা ব্যবসা করতে, তোমরা ব্যবসা করো, তোমাদের হাতে শাসনভার দিয়ে লাভ নেই। সুতরাং এর ফলে কি হলো, 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট কি হলো, ভারত শাসন আইন, খুব পপুলার একটা আইন। তো এই আইনের মাধ্যমে
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবলুপ্ত হলো। আলটিমেটলি কী হলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর শাসন করছে না, এবার শাসনভারটা চলে গেল সোজা ইংল্যান্ডে। তো ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত হলো, সরাসরি। তবে 1858 খ্রিস্টাব্দের কোম্পানি শাসনের অবসান কোনো এক আকস্মিক পদক্ষেপ ছিল না। 1773 খ্রিস্টাব্দের যেমন রেগুলেটিং অ্যাক্ট এবং পরবর্তীকালে বিভিন্ন সনদ আইনের মাধ্যমে কোম্পানির অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা ছেঁটে ফেলা হয়েছিল, এগুলো আমরা জানি। আচ্ছা, তো ভারত সচিব নামে তখন একটা কি হলো, ব্রিটিশ মন্ত্রিসভার একটা সদস্য হলো, যে কিনা থাকবে ভারত পরিচালনার দায়িত্ব। তাহলে ভারত পরিচালনার দায়িত্বে কে থাকলো, ভারত সচিব। সেই নামে একটা নতুন পোস্ট তৈরি হলো। আচ্ছা, তবে 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 তিনি ব্রিটিশ মন্ত্রিসভা এবং ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ ব্রিটিশ সংসদের কাছে কিন্তু দায়বদ্ধ থাকবেন, যে ভাই তুমি এখানে যা খুশি করতে পারবে না, সব রিপোর্ট কিন্তু ওখানে দিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো আর কি আছে আর বলার মতন? আচ্ছা, ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা। আছে ম্যাগনা কার্টাটা কী জিনিস? আচ্ছা, তো 1858 পয়লা নভেম্বর এলাহাবাদে একটা দরবারে আনুষ্ঠানিকভাবে মহারানী এই যে মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন। এই মহারানীর ঘোষণাপত্রকেই ভারতের জনগণের ম্যাগনা কার্টা বলা হয়েছে। বোঝা গেল? এই যে মহারানীর একটা ঘোষণাপত্র করলেন, তিনি এবার একটা লম্বা লেজ দিলেন। আচ্ছা, তোমরা যদি শুনতে চাও তাহলে আমি একটা পরবর্তী একটা শর্টস বানিয়ে দেবো, যে মহারানীর ঘোষণাপত্রে কী কী নিয়ম বলা হয়েছে। বেশি না, 5-6টা আছে হয়তো, 5-6টা জিনিসপত্র মূল মূল আমি একটা শর্টসে আলোচনা করে দেবো, ঠিক আছে। তো এটাকেই ভারতের জনগণের ম্যাগনা কার্টা বলা হলো। তো এই ছিল আজকের আমাদের পুরো টোটাল চ্যাপ্টারটা। পুরো টোটাল তো চ্যাপ্টার না, 4.1 4.1 চ্যাপ্টার। তো কেমন লাগলো সকলে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর কতটা উপকার হলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো সকলকে থ্যাংক ইউ। আর তোমরা জানোই যে চ্যানেলে নতুন আসলে কি কি করতে হবে, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরবর্তী ভিডিও। সুতরাং থ্যাংক ইউ সো মাচ, বাই।